আমরা সকল দেশের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই, যাতে আমরা বলতে পারি যে আমার অভিবাসন ব্যয় হচ্ছে 3 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা অমুক লোক থেকে বেশি নিয়েছো, তুমি অপরাধ করেছো। সিন্ডিকেটের কথা আমরা শুনতে পাই এবং সেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে দেখি। শুধু আমাদের এখানে না, আমরা বাইরের দেশে গণমাধ্যমেও প্রবাসীদের নিয়ে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির সিন্ডিকেট শব্দটা আমরা শুনি। মানে চিত্রটা আসলে কেমন? এবং সিন্ডিকেট আপনি শোনেন, আপনি সিন্ডিকেট কোথায় শোনেন না? আপনি সব জায়গায়, কিন্তু বাজারের সিন্ডিকেটও শোনেন, আপনি লবণের সিন্ডিকেটও শোনেন, আপনি খেজুরের সিন্ডিকেটও শোনেন, কিন্তু এই ক্ষেত্রে হয়তো আপনি সিন্ডিকেট শোনেন, কিন্তু আমি এখানে সিন্ডিকেট দেখি না। আমি যেটা বলছি যে আমাদের এখানে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তারা যদি সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হয়, তারা যদি কোনো নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করে, সেটার জন্য আমাদের অভিবাসন আইন এবং বিধিমালা অনুযায়ী যা করণীয় আছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আমার অনেকগুলো ব্যবস্থা আছে, কমপক্ষে 5টা ব্যবস্থা তাকে আছে শাস্তি দেওয়ার জন্য। তাকে আমি আপাতত স্থগিত করে দিতে পারি তার লাইসেন্সকে আমি লক করে দিতে পারি, তার লাইসেন্সকে আমি 3 মাসের জন্য 2 মাসের জন্য হেল্ড করে দিতে পারি, তাকে জরিমানা করতে পারি, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা জরিমানা করতে পারি। যা আমার নজরে আসে তাকে কিন্তু একটা নিয়মের ভিতরে রাখার মতো ব্যবস্থা আমার মন্ত্রণালয়ে আছে, কিন্তু কতটা আমার নজরে আসে সেটা আপনি বলতে পারেন। সেটা নজরে বেশি আসে না এই কারণে যে আসলে নজরে আসার মতো যেই প্রক্রিয়াটা আমার দরকার সেই প্রক্রিয়াটা নাই, কারণ আমাদের এত লোকবল নাই, লোকবলের অভাব আছে, পদ্ধতির অভাব আছে। এখন যেমন আমার বিএমইটিতে দুর্নীতিটার অত বেশি আপনি চাউর হবে কথা শোনা যাবে না। কেন শোনা যাবে না? কারণ ওখানে একটা অটোমেশন করা হয়েছে, ওইপি, যেটা ওভারসিজ মানে এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, সেটার মাধ্যমে আপনি অটোমেটিক্যালি সেই কাজটা করতে পারছেন। আর আরেকটা জিনিস আপনি একটা অভিযোগ পাবেন যে লোকজন থেকে টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, কত বেশি নেওয়া হচ্ছে? কোন দেশ থেকে কত টাকা বেশি নেওয়া হচ্ছে? যেখানে আপনার কোনো অভিবাসন ব্যয় গত সরকার, মানে গত সরকার বলতে আমি ইন্টারিম সরকারকে বলছি না, এর আগের সরকার যারা 16 বছর 17 বছর ধরে দুঃশাসন চালিয়েছে সেই সরকারের কথা বলছি, সেই সরকার কোনো অভিবাসন ব্যয় কোনো দেশের জন্য নির্ধারণই করে যান নাই। এখন আমি যদি বলি আপনাকে যে সৌদি আরবে এত টাকা সে বেশি নিচ্ছে, তাহলে কত টাকা বেশি নিচ্ছে? অভিবাসন ব্যয়টা কত আপনি নির্ধারণ করেছেন সরকারি? আমাদের বেসিকটাই জানি না। আপনি জানেন না মানে নাই সেটা। এখন আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে স্যার, আমরা এটার আওতায়, এই আইনের আওতায় আমরা সকল দেশের জন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিতে চাই, যাতে আমরা বলতে পারি যে আমার অভিবাসন ব্যয় হচ্ছে 3 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা অমুক লোক থেকে বেশি নিয়েছো, তুমি অপরাধ করেছো। এখন তো আমি তো বলতেই পারি না যে তুমি কত টাকা বেশি নিয়েছো, তাকে তো আমি বলতে পারি না। এটা খুব চমৎকার। একটা কেস স্টাডি কি শেয়ার করতে পারি, তাতে করে যদি আপনার কাছ থেকে একটা সমাধান আসে? সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি বিদেশে কাজ করতে যাবেন, প্রসেস মানলেন এবং একজন আদম ব্যবসায়ীর প্রলোভনে তিনি পড়লেন। ধরা যাক তিনি আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমেই গেলেন, যাওয়ার পর তিনি হয়তো সেই জায়গাটাতে আর প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন না এবং মানবেতর জীবনযাপন করছেন, এবং দিন শেষে তিনি আসলে ওই কাজের থেকেই চাকরিচ্যুত হলেন বা তিনি আর কাজ করে সেই টাকাটা পাচ্ছেন না। এই যে প্রতারিত হলেন কিংবা ভোগান্তির শিকার হলেন, তাদের জন্য আসলে আপনারা কি করবেন? এটা যখনই আমার কাছে রিপোর্ট হবে, আমার কাছে রিপোর্ট করার জন্য তাকেও কিন্তু যখন তার পিডিও হয়, যখন তিনি যান, তখন তাকে কিন্তু কতগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়, এমবেসির নাম্বার, হটলাইন, আমাদের নাম্বার, কোথায় আপনি অভিযোগ করবেন। আপনি ধরেন এয়ারপোর্ট একজন গেল, তাকে নিতেই আসতো না কেউ, তাহলে সে কোথায় ফোন করবে, কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এগুলো তাকে সব বলে দেওয়া হয়, কাগজ দিয়ে দেওয়া হয়। তার যদি চৈতন্য থাকে তাহলে সে একটা ব্যবস্থা করবে। আমাদের নজরে আসা মাত্রই আমরা এটার ব্যবস্থা করি। যেমন আমাদের কতগুলো সেফ হোম আছে, আমরা ওখানে নিয়ে যাই তাদের, অথবা আমরা আমাদের যে লিগ্যাল এইড আছে সেটা দিয়ে তাদের সাহায্য করি, মামলা মোকদ্দমা করি। আমি আপনাকে বললাম তো, একটা কম্পেনসেশন আমরা পেয়েছি 99 কোটি টাকা, 99 কোটি। আমি ডিসি সাহেবকে বলছিলাম যে আমার মনে হয় এইটা লক্ষ্য হবে, সে বলেছে স্যার না, এটা কোটি, 99 কোটি টাকা পেয়েছে একজন এই কম্পেনসেশন আমরা মামলা করার কারণে। তো যাই হোক, আমি সেটা আপনাকে বলি। আচ্ছা, আর একটা বিষয় যদি এখানে আলাপের সাথে যুক্ত করেন, মানে যারা আসলে গ্রামীণ প্রেক্ষাপটে প্রান্তিক অঞ্চলে দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ, তারা খুব দ্রুত প্রলোভনের মধ্যে কেউ পড়ে যান।
হ্যাঁ, এই কারণে তো আদম ব্যবসাটা টিকে আছে। তো এই প্রলোভনে পড়ে কেউ যদি দেশের বাইরে যায়, গিয়ে তখন বুঝতে পারে যে তিনি আসলে কমপ্লিটলি প্রতারিত হয়েছেন, ওখানে গিয়ে কিছু করতেও পারছেন না, হয়তো রাস্তা পরিষ্কার করছেন এবং সকালবেলা শুরু করলেন, মধ্যরাত পর্যন্ত কাজ করলেন, পরদিন আবার ভোরে আসছেন, একটা মানবেতর জীবনযাপন করছেন, তারা যদি কোনোভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, তখন তার বিরুদ্ধে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সে গেছে, সেই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আমি আপনাকে বললাম না 5টা শাস্তির ব্যবস্থা আছে। শেষ ব্যবস্থা হলো তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, তাকে কম্পেনসেশন দেওয়া, তার থেকে জরিমানা আদায় করা, অর্থাৎ এই ধরনের ব্যবস্থাগুলো আছে। এবং এক সময় পর্যন্ত, একটা পার্টিকুলার সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষতিপূরণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তার লাইসেন্স লক করে দেওয়ার ক্ষমতা আমার আছে। এগুলো করা হয়। এখন আপনি আমাদের যেগুলো করা হয় কাজ, এগুলো বাইরে প্রকাশ নাই। আমি যেমন আজকে আপনাকে বললাম, আপনি জানেনও না যে আমি এই কাজগুলো তাদেরকে করি। ইনফ্যাক্ট আমি হটলাইনটাই তো জানতাম না যে প্রবাসীদের জন্য একটা হটলাইন আছে যে তারা টোল ফ্রিতে কল দিতে পারেন। বিনা জামানতে আপনি ইয়া দেয়া হচ্ছে, ঋণ দেয়া হচ্ছে, সেটাও আপনি জানতেন কিনা সন্দেহ। সেই জন্য আমি বলি যে আমি তাহলে একটু আখতারুজ্জামান বাচ্চু বলতে কিছু যুক্ত করবেন। আমার কথাটা শেষ করি এক বাক্যে। সেই বাক্য হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে বরং তাদেরকে সহায়ক শক্তি হিসেবে কিভাবে আমরা তাদের সঙ্গে সহায়তা করে এবং তাদেরকে সহায়তা দিয়ে আমরা কাজটা করতে পারি, সেই ব্যবস্থা। আমি এক লাইনে একটু বলি আপনাকে, এই যে মানে এত লিনিয়েন্ট হওয়ারও কিন্তু কোনো সুযোগ নেই আসলে, কারণ ম্যাল প্র্যাকটিসেস গুলো খুবই এভিডেন্ট। ম্যাল প্র্যাকটিসেস যে সংখ্যা এবং যে বাস্তবতা, এটা কিন্তু ডিনায়ালে গেলে হবে না। আমি মনে করি যে এটাকে আপনার স্বীকার করে নিতে হবে যে একটা দালাল চক্র আছে, একটা ম্যাল প্র্যাকটিস করার মতো একটা গ্রুপ আছে, নিয়ম ভাঙার একটা গ্রুপ আছে, এবং কি বলবো যে প্রশাসনিক যে দক্ষতা এটারও অভাব আছে। সুতরাং আপনার স্বচ্ছ একটা প্রক্রিয়া অনুষ্ঠিত করতে হবে। আপনি ঠিকই বলেছেন যে একটা মূল্য নির্ধারণ করে দিতে হবে, একটা মানে কি বলবো যে একটা প্রাইস ঠিক করে দিতে হবে যে সেটা, এবং এটা ডিজিটালাইজেশনে যাইতে হবে, টোটাল ডিজিটালাইজেশন, এবং দালাল চক্রকে নিয়ন্ত্রণ করার একটা, এবং তাদের শাস্তির প্রক্রিয়াটা। আপনি কতগুলো এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তাদের প্রতি কি কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে, এটাও কিন্তু মানুষ জানে। এখন ওএপি যেটা করা হয়েছে আমাদের বিএমটিতে, এখানে আর দালাল চক্রের কোনো কাজ ওখানে নাই। ওটা টোটাল অটোমেশন। জহির ভাই যেটা বলছেন, আমি পূর্ণ শ্রদ্ধা রেখে ওনার এই কথার প্রতি বলছি যে ওএপির যে ব্যবস্থা, এই ব্যবস্থা হলো টোটাল অটোমেশনের ব্যবস্থা। ওখানে আপনি দালালি করে বা ওখানে ঢুকে আপনি নতুন কিছু করতে পারবেন না, কারণ সকল ব্যবস্থা অটোমেশনের মাধ্যমে হচ্ছে। এখন কিন্তু এটা কিছু ম্যানুয়ালি কিছু হচ্ছে না। সুতরাং আপনি ওএপিতে ঢুকা মানেই হলো আপনি নিয়মতান্ত্রিক ভাবে এই কাজ। তার আমি পাসপোর্টের জন্য যেরকম অ্যাপ্লাই করছি সেরকম ওএপিতে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমার এখানে আপনি এখন যেটা আছে সেটা হলো ওই পাসপোর্টের মতো আপনি সমস্ত তথ্য দিবেন, আপনার টিকিট আপনি পেয়ে যাবেন। এখন আমার মনে হয় জহির ভাইকে আমার নিতে হবে একবার বিএমটিতে নিয়ে দেখাতে হবে যে উনি যেই সমস্ত বিষয়গুলো আগে জানতেন ওনাকে আরো আপডেট করতে হবে। ওনার সাথে আমিও যাবো, চেষ্টা করবো।